জীবন মরণে সীমানা ছাড়ায়ে বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়ে জীবন মরণে এ মোর হৃদয়ে বিজন আকাশে তোমার মহাসন আলোতে ঢাকাশে গভীর কিয়া। স্বাধীনতার দিন এসেছিল দেশভাগ। 13-14 বছরের সুনীলদা বড় হতে হতে দেশভাগের যন্ত্রণা এতদিন পর্যন্ত বহন করেছেন। তার লেখায়, সাম্প্রতিক লেখায়ও বারবার ঘুরে ফিরে এসেছে দেশের কথা, দেশভাগের কথা। কিন্তু ভাষা এবং সংস্কৃতি কাটা তার এই দুইয়ের মেলবন্ধন কখনো বন্ধ করতে পারেনি। ভাষা চর্চা, সংস্কৃতি চর্চা, প্রাণবন্ত ঢাকা এবং কলকাতা সমানভাবে লড়াই করে গেছে। তার অন্যতম উদাহরণ এই মুহূর্তে আমার সঙ্গে আছেন কবি বেলাল চৌধুরী। সুনীলদার মৃত্যু সংবাদ শুনে ছুটে এসেছে, মুহূর্তে মিশে গেছে ঢাকা এবং কলকাতা। আমি বেলালদা আপনার কাছেই জানতে চাইব, এই যে ছুটে আসা, এর তাগিদটা, এর পেছনের গল্পগুলো কি? প্রাণের তাগিদ, এটা অন্য কিছু নয়। সুনীলদার সঙ্গে আমার যে সম্পর্ক, তো বললাম যে সুনীলদা হচ্ছে আমাদের কাছে এমন একজন মানুষ, সব কিছুর ঊর্ধ্বে। সুনীলদা একবার বলেছিলেন যে শ্মশানে রাজদ্বারে যারা থাকে তারাই হচ্ছে প্রকৃত বন্ধু, প্রকৃত মানুষ। সুনীলদা কিন্তু দেশভাগের বহু আগেই চলে এসেছিলেন, আরও অল্প বয়সে। বাবার হাত ধরে, বাবা স্কুল মাস্টারি করতেন, তারা এসেছিলেন। কিন্তু দ্বিতীয় মহাযুদ্ধের সময় যখন কলকাতা থেকে লোক পালাচ্ছে, তখন চালেরও সংকট দেখা দিয়েছিল। এবং সেই সময় গোটা পরিবার, ছোট ভাইদের নিয়ে উনি ওনাদের সেই মাইজপাড়া, পূব মাইজপাড়া, মাদারীপুরের একটা গ্রাম, একেবারে প্রত্যন্ত একটা গ্রাম, সেই গ্রামে চলে গেছিলেন। সেখানে 1 বছর ছিলেন। সেইটা সুনীলদা এত সুন্দর করে লিখেছে বা তো সুনীলদা অনেকবার আমরা বলেছিলাম যে আপনি আসুন আমাদের ওখানে, কোনো অসুবিধা হবে না আপনাকে। উনি বললেন যে না, আমি শৈশবের যে স্বপ্নটা ছিল আমার চোখে লেগে আছে, সেটা যদি নষ্ট হয়ে যায় সেটা আমি দেখতে চাই না, সেটা আমার কাছে খুব বেদনাদায়ক হবে। তারপরে আস্তে আস্তে উনি যখন লিখতে এর ভিতরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হলো, বাংলাদেশের আরও মানুষের সঙ্গে পরিচয় হলো, ওনার সঙ্গে অনেক মানুষের সঙ্গে পরিচয়। এর ভিতরে অনেকবার উনি বাংলাদেশে গেছেনও। তো সেই সময় উনি একটা মাথায় এসছে ওনার থিম পূর্ব পশ্চিম যখন লিখছেন, পূর্ব পশ্চিমে দেখা গেল যে পূর্ব পশ্চিমে আমরা দুটো সম্প্রদায় এইখানে যারা লড়াই করছি পরস্পরের ভেতরে, কিন্তু দেখা যাচ্ছে যখন আমরা পশ্চিমে চলে যাচ্ছি তখন আবার গিয়ে আরেক পার্সপেক্টিভ দেখা দিচ্ছে। সেই জিনিসটা একটা বিরাট কাজ দিয়েছে। সেই সময় সুনীলদার সঙ্গে অনেকের সঙ্গে যোগাযোগ হয়েছিল, এবং ক্যানাডাতে সুনীলদারই গ্রামের একটি ছেলে, তার নাম হচ্ছে রাজ্জাক হাওলাদার, যাকে উনি গ্রাম সহোদর বলেছেন, এবং সেই নামে একটা বইও আছে ওনার। এই গ্রাম সহোদরের সঙ্গে তার দেখা, তারই তখন সুনীলদা আমাকে একটা চিঠি লেগে, আমি ঢাকায়, আমাকে লিখেছে এইবার বোধহয় আর পারলাম না, আমাকে যেতেই হবে। এই রাজ্জাক হাওলাদারের একটা পরিচয় দিয়েছে, আমাকে এবার যেতেই হবে, তো গেলে তোমরা তো থাকবেই, এরকম একটা। তারপরে এই পূর্ব পশ্চিম লিখতে উনি তখন ডিসাইড করলেন ওই রাজ্জাক হাওলাদারের আতিশয্যে উনি গেলেন, এবং যাওয়াতে সেটার উৎসবের মতো, বর্ডার থেকে শুরু করে মাদারীপুর যাওয়া পর্যন্ত সে না দেখলে বিশ্বাস করা যায় না। আজ সুনীলদা গিয়েছিলেন ওনার ছোট ভাই অশোক আর কণাকে নিয়ে গেছিল। ওরা দেখেছে যে কি, আর সাথীদি গেছেন, সাথীদি তো এমনি ফ্রেইল, নরম শরীর, ওইখানে যাওয়া যে কি, আর একই
কয়েক ঘন্টার মধ্যে 1 ঘন্টা 1.5 ঘন্টার ব্যবধানে দুবার খেতে হচ্ছে। একবার খেতে হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যিনি আছেন তার ওখানে, আরেকবার হচ্ছে যারা আয়োজন করেছে, যারা নিয়েছে তারা। তো সুনীলদা কিন্তু এগুলো নির্বিচারে সহ্য করতেন। এই সকালবেলায় শুনছিলাম কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কাছে যে বাংলাদেশ মুক্তিযুদ্ধের আগে এবং পরে বারবার ছুটে যাচ্ছেন ওপার বাংলার কি হলো। আরও একটি বিষয় যে বিভিন্ন বয়সের সুনীলদার আগের প্রজন্মের এবং সুনীলদার পরবর্তী প্রজন্মের, আজকের প্রজন্মে আমার বয়সী যারা কবি সাহিত্যিক, তাদের কোথাও বেঁধে রেখেছিলেন, তার বন্ধুত্বের বন্ধনে, তার স্নেহের বন্ধনে বেঁধে রেখেছিলেন। এটা বোধহয় বাংলাদেশে ওপার বাংলাতেও বিস্তারিত, যদি একটু বলেন। অবশ্যই। ওই তো বললাম যে কৃত্তিবাস যে তরুণ কবিদের মুখপত্র অনিয়মিত, এটা বেরিয়েছিল, এটা কয়েকবার বন্ধ হতে হতে এটা আবার ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে, সুনীলদাই বলেছে। তো এইটা কেউ না কেউ কারো হাতে আবার এটা বন্ধ হয়ে যায়নি। সুনীলদা একবার ডিক্লেয়ার করে বন্ধ করে দিয়েছিল প্রায়, যে আমার পক্ষে আর সম্ভব নয়, তখন আবার নতুনরা এগিয়ে এসেছিল। তো এখন এই যে কবিতার ব্যাপারটা হচ্ছে, কবিতার দুই দেশেই ভাষাগত একটা ঐক্যের ব্যাপার আছে। আর সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো একজন লেখক, যার লেখায় হাতে সোনার ফসল ফলত, যার ফলে উনি যখন যা লিখেছেন, কবিতাই লিখুন, গদ্যই লিখুন, আর কবিতার প্রতি তার একটা দুর্বলতা ছিল। না হলে কৃত্তিবাসের মতো পত্রিকা তার কোনো দরকার ছিল না। এমনকি দেশ পত্রিকায় যখন উনি কবিতা দেখতেন, দেশ পত্রিকাতে নীরেন্দা দেখেছেন, দেশ পত্রিকায় বিভিন্ন সময় বিভিন্ন লোক দেখেছেন কবিতা, কিন্তু যে কথা বলছিলেন যে কৃত্তিবাস এবং তার সঙ্গে 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 এবং সুনীলদা সবসময় হচ্ছে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক যে আদান প্রদান, বিনিময়, এই বিনিময়টা চাইছিলেন। শুধু সুনীলদা নয়, সুনীলদা আর স্বাগতদা, এই দুজনে বহুদিন আগে একবার আমার সঙ্গে গেছিলো ওরা। আমি একদম পুজোর ছুটিতে এসেছিলাম, আসার পরে দুজনে বললো, তখন আমরা ওখানে একটা কাগজ চালাতাম, আমি এখান থেকে চলে গেছি, তখন একটা সন্ধানী বলে একটা কাগজ বের করতাম। তো ঠিক সেই সময় আমাদের শামসুর রহমান, আমাদের একজন প্রধান কবি, তার 50 বছর পূর্তি। তো সেই পূর্তিতে স্বাগতদা এবং সুনীলদা দুজনেই খুব লিখেছিল এবং খুব ওরা মানে আনন্দের সঙ্গে ওটাতে পার্টিসিপেট করেছিলেন। তো শামসুর রহমানও আমাদের সম্পন্ন কবি এবং বড় কবি বলেই আমরা ইয়ে করেছি। এবং কাকতালীয় এরকমই ব্যাপার যে কালকে গেছে শামসুর রহমানের, কাল যেদিন সুনীলদা নেই আর, ঠিক সেই সময় শামসুর রহমানের প্রয়াণ দিবস। একটা জায়গা খুব জানতে ইচ্ছে করে যে আজকে বাঙালি শুধু বাংলাদেশ, পশ্চিমবঙ্গ নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে। তো সেই জায়গা থেকে এই যে বৃহত্তর বাংলা, যে বাংলাটা শেষমেশ কোনো কাটাতার নেই, সেই বাংলাটায় সুনীলদা কতটা তাৎপর্যপূর্ণ? অসম্ভব তাৎপর্যপূর্ণ এই জন্যে যে উনি বাংলা ভাষা চর্চা করতেন। উনি যখন আমেরিকা গেছিলেন, আমেরিকাতে গিয়ে ইচ্ছে করলে থেকে যেতে পারতেন। আমেরিকা তখন হচ্ছে সবার কাছে একটা মানে অসম্ভব ইউটোপিয়া, মানে এরকম একটা ব্যাপার। সেই জায়গা ছেড়ে সুনীলদা কেন চলে এসেছিলেন? বাংলা ভাষাকে ভালোবেসে বাংলা ভাষা চর্চা করার জন্য। এবং উনি দেখিয়ে দিয়েছেন যে আমেরিকাতে না গিয়ে উনি বাংলা ভাষাকে কীভাবে দাঁড় করিয়েছেন। এবং উনি যখন দরিদ্র স্কুল মাস্টারের ছেলে, বাপের হাত ধরে এখানে চলে এসেছিলেন দেশ ভাগা হওয়ার আগে, এসে তারা গেছিল। তো মাঝখানে বললাম কি, এরপরে দেখা যাচ্ছে যে এই সুনীলদা কলকাতা শহরের হয়েছিলেন, শেরিফ হয়েছিলেন। এবং উনি সুনীতিবাবুর পরে সাহিত্য একাডেমির চেয়ারম্যানও হয়েছেন। তো এটা কম কথা নয়, এটা নিজে অর্জন করেছেন উনি, কেউ তাকে দেয়নি, সেধে দেয়নি, উনি অর্জন করেছেন। আর ওনার যে অর্জন সেটা হচ্ছে লিখে মানুষের ভালোবাসা, তার অসাধারণ ক্ষমতা ছিল। আর আমি মনে করি প্রথমত হচ্ছে তার জীবনের দুটি অবদান আছে। একটা হচ্ছে তার মায়ের, আমি ওর বাবাকে দেখিনি, ওর মাকে দেখেছি। মা নিজে পড়ুয়া ছিলেন, মার একটা সবসময় যেন আমার মনে হয় মার আশীর্বাদ তাকে ঘিরে রাখত, এই একটা। আরেকটা হচ্ছে
তার মনের মতো সঙ্গিনী পেয়েছিলেন সাথীদিকে। সাথীদির সঙ্গে প্রথম থেকে এই পুপলু হওয়া পর্যন্ত সবগুলোর মধ্যে আমরা জড়িত ছিলাম নানাভাবে। সেই সময় আমরা এক পরিবারের মতো প্রায়। তো সুতরাং আমি যেটা দেখেছি আমার মনে হয়েছে যে সাথীদিরও এইখানে অবদান প্রচুর রয়েছে। খুব কম সময়ের মধ্যে আমরা বাংলা সাহিত্যের দুজন গুরুত্বপূর্ণ চরিত্র হুমায়ুন আহমেদ এবং সুনীল দাকে হারালাম। কতটা শূন্যতার জায়গা? এটা শূন্যতা একটা তৈরি হয়েছে এখানে। একটু দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে হুমায়ুন আহমদ যখন লিখতে শুরু করেছে, হুমায়ুন আহমদকে আমি মনে করি হুমায়ুন আহমদও একটা ফেনোমেনা। হুমায়ুন আহমদ ঢাকায় মধ্যবিত্ত সমাজ ছিল না, যার ফলে হচ্ছে লেখাপড়ার একটা চল যেটা ছিল সেটা তেমন ছিল না। আর মুসলমান সামাজিক উপন্যাস খুব কম লেখা হয়েছিল প্রথম দিকে, আনোয়ারা মনোয়ারা কয়েকটা বই। কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে আজকে একটা মধ্যবিত্ত সমাজ গড়ে উঠেছে এবং নানা ধরনের বই লোকের পড়ার, এবং বেশিরভাগ পড়তো তখন এদিককার লেখা। আমি এই কারণে বলছি যে সুনীল দাকেও বলতে শুনেছি শ্রদ্ধাঞ্জলি জানাতে গিয়ে যে হুমায়ুনের লেখায় মধ্যবিত্ত বা বাংলাদেশের বৃহত্তর মানুষ পড়া শুরু করলেন। সেটাই তো বললাম যে এই যে মধ্যবিত্ত সমাজটা, এরা পড়ুয়া, এরা পড়তে শুরু করলো। যখন পড়তে গিয়ে তো আর কেউ বিভেদ সৃষ্টি করে না, সে পড়ার জন্য পড়েছে, পড়ে তখন তারা খুব কাছে পেয়েছে। এখন হুমায়ুন আহমদকে কিন্তু একসময় এখানে এক দল চেষ্টা করেছিল, এটা কথাটা খুব কঠিন হলেও আমি বলতে বাধ্য যে সুনীলদার বিরুদ্ধে একটা সুনীলদারই কাছের লোকেরা চেষ্টা করেছিল হুমায়ুন আহমদকে দাঁড় করানো, এবং হুমায়ুন আহমদের এখানে পর অনেকগুলো বই বেরিয়েছে। কিন্তু হুমায়ুন আহমদকে এখানকার পাঠকরা গ্রহণ করেনি। কেন গ্রহণ করেনি? এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, এখানে সম্প্রদায়গত কতগুলো জিনিস আছে। হুমায়ুন আহমদ যেরকম লিখত যে সেটা হচ্ছে ওই সম্প্রদায়ের যে না সম্বোধন বা যে আচার সেগুলো এখানে বোঝে না অনেকে। যেমন আজকে ভাষা তখনই সমৃদ্ধ হয় ভাষাতে যখন অন্যান্য ভাষা থেকে এসে, আমাদের ইংরেজি ভাষা থেকে বহু শব্দ এসছে, ডাচ শব্দ থেকে এসছে, যারা আমাদের এখানে এসছে, আরবি, ফার্সি, উর্দু এসব শব্দ এরকম এসে গেছে, তাতে ভাষা সমৃদ্ধ হয়। কিন্তু এইটাও ঠিক যে এই ভাষাকে সমৃদ্ধ করতে গেলে হুমায়ুন আহমদ যে ভাষা ব্যবহার করেছিলেন সেই ভাষা এইখানকার যে বাঙালি সমাজ এরা ঠিক অনেকে বুঝতে পারত না, এইটাতে তারা হোঁচট খেত, যার জন্যে এইখানে উনি পপুলার হতে পারেননি। কিন্তু আমাদের ওদিকে একেবারে ঘরোয়া ভঙ্গিতে, আর ওর গিমিক করার একটা অদ্ভুত ছিল, ক্ষমতা ছিল। উনি হিমচরিত্র, তারপরে হচ্ছে হিমচরিত্র একটা হলুদ শার্ট গায়ে দেওয়া, তারপরে চাঁদ। আমি খুব শেষ প্রান্তে পৌঁছে গেছি যে সুনীলদা ছিলেন, সুনীলদা নেই, অথবা আছেন যে সুনীলদা থেকে যাবেন। সুনীলদা থাকবেন, সুনীলদা যাওয়ার না, সুনীলদা এখানে যুগ থাকবে আমার বিশ্বাস। আপনার কাছে সুনীল গঙ্গোপাধ্যায় খুব সংক্ষেপে যদি দু একটি বাক্যে বলতে বলি, কি বলবেন? এইটা আমি কি বলবো ঠিক ভাষাতে আমি বোঝাতে পারবো না যে সুনীলদা আমার কতটা ছিল। আমি বললে বুকের পাঁজরা ভেঙে গেছে আমার। আমি মনে করি যে সুনীল গাঙ্গুলি না থাকাতে আমাদের বাংলা সাহিত্য ক্ষতিগ্রস্ত হলো, বাংলা ভাষা চর্চা ক্ষতিগ্রস্ত হলো, এই অপরণীয়। সুনীল গাঙ্গুলির অনুপস্থিতিতে বাংলা ভাষার চর্চা সামান্য হলেও ক্ষতিগ্রস্ত হলো, তা একযোগে মনে করে ঢাকা এবং কলকাতা। ক্যামেরায় অপূর্ব মাঝির সঙ্গে সুমিত দাস, নিউজ টাইম। দিয়েছে মিঠায়ে আজি কোন গান নিখিল প্লাবিয়া তোমার বিনা হতে আসিল নামিয়া ভুবন মিলে যায় সুরের রণনে গানের বেদনায় যায় যে হারায়ে জীবন মরণে।
দাঁড়া